শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী বিজ্ঞানানন্দ পর্ব ৫। বিজ্ঞান মহারাজ শ্রী শ্রী মায়ের মহিমা প্রথমে তত অনুভব করিতে পারেন নাই। স্বামীজি নিকট উহা শিক্ষা করেন। ঘটনাটি তিনি নিজেই বর্ণনা করিয়াছেন। আমি শ্রী শ্রী মায়ের কাছে বেশি যেতাম না, তা স্বামীজি কি করে জানতে পারেন? একদিন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, এক্ষুনি যাও, প্রণাম করে এসো। আমি তোমাকে প্রণাম করতে চললাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে একটা ঢিপ করে প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন, সে কি পেছন? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। আমি আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আমার পেছনে পেছনে আসবেন। স্বামীজিকে এতটা সমীহ করিয়া চলিলেও উভয়ের মধ্যে সহজ সরল রসিকতার অভাব ছিল না। একদিন স্বামীজি বললেন, পেষণ, দেশকালের উপযোগী করে নতুন স্মৃতি লিখতে হবে, বুঝলে? পুরনো স্মৃতি আর চলবে না। হরিপ্রসন্ন মহারাজ অমনি উত্তর দিলেন, মশাই, আপনার স্মৃতি চলবে কেন? দেশ নেবে কেন? স্বামীজি যেন অভিমান ভরে ছোট ছেলেটির মতো মহারাজকে ডাকিয়া বললেন, রাখাল, শোন শোন, পেষণ বলে আমার কথা নাকি দেশ নেবে না। মহারাজ উপযুক্ত মধ্যস্থের মতো বললেন, পেষণ কি জানে? ও ছেলে মানুষ, তোমার কথা দেশ একদিন নিশ্চয়ই নেবে। স্বামীজি তখন কত আনন্দ, বলিলেন, শুনলে পেষণ, দেশ আমার কথা নেবেই। মঠের কার্য সমাপনান্তে স্বামীজির আদেশে তিনি 1900 খ্রিস্টাব্দের শরৎকালে তীর্থরাজ প্রয়াগে যাইয়া বাস করিতে লাগিলেন। তিনি প্রথমে মুঠিগঞ্জে তাহার বন্ধু ডাক্তার মহেন্দ্রনাথ ও দেদার মহাশয়ের অতিথি হন। কিয়ৎকাল তথায় অতিবাহিত হইলে শরৎচন্দ্র মিত্র প্রমুখ কয়েকজন যুবকের অনুরোধে গুড শর্টশেড রোডের উপর তাহাদের প্রতিষ্ঠিত ব্রহ্মবাদীন ক্লাবে চলিয়া যান। ব্রহ্মবাদীন ক্লাবে তাহার যে 10 বৎসর অতিবাহিত হইয়াছিল, উহা তপস্যা ও সাধনায় পরিপূর্ণ। রন্ধন ও পাত্রাদি পরিষ্কার প্রভৃতি দৈনন্দিন গৃহকর্ম তাহাকেই করিতে হইত। বাটিতে জলের কল না থাকায় প্রতিবেশীর গৃহ হইতে জল আনিতে হইত। ব্রাহ্ম মুহূর্তের পূর্বেই শয্যা ত্যাগান্তে তিনি কয়েক ঘণ্টা ধ্যানে কাটাইয়া পূর্বাহ্নের অবশিষ্টাংশ পূজা ও অধ্যয়নে দিতে ব্যয় করিতেন। অধ্যয়নে তিনি এতই তন্ময় হইতেন যে সময়ের জ্ঞান থাকিত না বা কাহারও আগমনে উহার ব্যাঘাত হইত না। ইহারই এক সময় তিনি পণ্ডিত ভগবত দত্তের নিকট বেদাধ্যয়ন করেন। গ্রন্থাদির জন্য শ্রীশচন্দ্র বসুর পুস্তকাগার তাহার জন্য সর্বদা উন্মুক্ত থাকিত। অপরাহ্ন প্রধানত ধ্যানেই কাটাইয়া তিনি সন্ধ্যায় ক্লাবের কার্যে মন দিতেন এবং ওই সময় আগন্তুক বালকদিগকে গীতা পড়াইতেন। ক্লাব তখন তাহারই যত্ন ও ভিক্ষালব্ধ অর্থে পরিচালিত হইত। উপদেশ চাহিলে স্বল্পভাষী বিজ্ঞান মহারাজ 2-4 কথার উত্তর দিতেন কিংবা নীরব থাকিতেন। পীড়াপিড়ি করিলে বলিতেন, ছেলেবেলায় বর্ণ পরিচয়ে যা যা পড়েছ তাই জীবনে সাধন করো, অর্থাৎ সদা সত্য কথা কইবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই 2টি নীতি যদি সাধন করতে পারো, আর সবই তাহলে সহজ হয়ে যাবে। আপনাকে ডুবিয়া যাওয়াই ছিল তাহার সাধনার উদ্দেশ্য। তিনি প্রতি কার্যে ছিলেন নীরব, নিয়মানুবর্তী ও একনিষ্ঠ। বৃথা গল্পগুজবে তিনি সময় নষ্ট করিতেন না, কিংবা বিনা প্রয়োজনে বন্ধুবান্ধবের বা ভক্তদের গৃহে যাইতেন না। ক্লাবে তাহার 3 বৎসর বাসের পর গৃহস্বামী উহা হস্তান্তর করিতে উদ্যত হইয়াছেন জানিয়া বিজ্ঞানানন্দজির অকৃত্রিম বন্ধু মেজর বামনদাস বসু তাহার প্রয়াগবাস নিষ্কণ্টক করিবার উদ্দেশ্যে স্বয়ং গৃহখানি ক্রয় করিয়া সামান্য ভাড়ায়
ক্লাবকে ব্যবহার করিতে দেন এবং জলের কলের অভাব আছে দেখিয়া তাহাও দূর করেন। পরে ইহা স্মরণ করিয়া স্বামী বিজ্ঞানানন্দ বলিতেন, শিষ্যবাবুরা এলাহাবাদে না থাকলে আমার এখানে থাকা অসম্ভব হতো। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারে তিনি স্ত্রীলোক সম্বন্ধে সর্বদাই অতি সাবধান ছিলেন। আশ্রমের অভ্যন্তরে তাহাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। একবার তাহার সহোদরা তাহাকে দেখিতে আসিলে আশ্রমের বাহিরে ধর্মশালায় তাহার বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। আরেকদিন আশ্রম কর্মে নিযুক্ত ম্যাথর স্বয়ং না আসিয়া তাহার কন্যাকে পাঠাইলে তিনি মেয়েটিকে বলিয়া দিলেন, সে যেন তাহার পিতাকে জানাইয়া দেন যে আশ্রমের আর ম্যাথরের আবশ্যক নাই। পরে ম্যাথর আসিয়া অনুনয় বিনয় করিতে থাকলে তিনি বলিলেন যে অতঃপর হয় সে নিজে কাজ করিবে কিংবা পুরুষ কাউকে পাঠাইবে। স্ত্রীলোক সম্বন্ধে এই কঠোর নিয়ম তিনি বৃদ্ধ বয়সেও পালন করিয়াছিলেন। দেহত্যাগের স্বল্পকাল পূর্বে জনৈকা ভক্তিমতী মার্কিন মহিলা প্রয়াগে আসিয়া তাহার অনুপস্থিতিকালে তাহার জন্য আশ্রমেই অপেক্ষা করিতে লাগিলেন। অনন্তর যথাকালে উক্ত মহিলা বৃদ্ধ স্বামীজিকে আনিবার জন্য রেল স্টেশনে উপস্থিত হইতেই তিনি নির্দেশ দিলেন যে তিনি আশ্রমে থাকিতে পাইবেন না। লোকাচারে এইরূপ অনমনীয় মনোভাব প্রকাশিত হইলে মাতৃজাতির প্রতি তাহার কোনো বিদ্বেষ ছিল না। এমনকি ভগবানের মাতৃভাবে তিনি সমধিক আকৃষ্ট হইতেন। আশ্রমে তিনি বহুবার কালী, দুর্গা, জগদ্ধাত্রী প্রভৃতি দেবীর পূজা করিয়াছিলেন। স্বামীজির প্রতি তাহার যে প্রীতি ছিল তাহা তদীয় ভক্তদের প্রতিও প্রসারিত হইত। সন্ন্যাসী হইবার পূর্ব হইতেই 1908 খ্রিস্টাব্দে ভক্তরাজ মহারাজকে স্বামী সদাশিবানন্দ রাত্রিতে আশ্রমে থাকিতে দিয়া বিজ্ঞান মহারাজ বলিয়াছিলেন, স্বামীজির কোন চেলা যদি আরামে থাকতে পারে তা দেখা আমার একান্ত কর্তব্য। স্বামী সদাশিবানন্দ পরে অসুস্থ হইলে স্বামী বিজ্ঞানানন্দ পদব্রজে প্রায় 2 মাইল দূরে কর্নেলগঞ্জে তাহাকে দেখিতে যাইতেন। তাহার ঐকান্তিক যত্নে 1910 খ্রিস্টাব্দে স্থায়ী মঠ স্থাপনের জন্য 4 সহস্র মুদ্রা ব্যয়ে মুঠিগঞ্জে একটি বাড়ি করা হয় এবং উহারই সম্মুখে সদর রাস্তার উপর দিকে 1 খণ্ড পতিত জমিও সেবাশ্রম স্থাপনের জন্য 300 টাকায় ক্রয় করা হয়। পরে উহার উপর দাতব্য চিকিৎসালয় নির্মিত হয়। 1910 খ্রিস্টাব্দের অক্টোবরে উক্ত নিজস্ব ভবনে মঠ প্রতিষ্ঠিত হয়। ওই বৎসরেই বিজ্ঞানানন্দজিকে কঙ্কল সেবাশ্রমে গৃহ নির্মাণাদির জন্য তথায় যাইতে হয়।